ব্রন ট্রান্সমিশন নিয়ে খুব মানে বিতর্কিত আছে যে করোনা কি এয়ারবর্ন অথবা এয়ারবর্ন না, তাই না? সরি, এই জিনিসগুলো কি, মানে এই জিনিসগুলো আমাদের একটু জানা দরকার। কারণ হচ্ছে যে যেমন যদি আমি এয়ারবর্ন ট্রান্সমিশনের ডেফিনিশনটা দেখি তাহলে স্প্রেডিং ইনফেকশন in which airborne droplet nuclei are inhaled by susceptible host। দেখেন এই জিনিসটা, এই কথাটা এখন আমরা অনেকবার উচ্চারণ করতেছি, এয়ারবর্ন ড্রপলেট, এয়ারবর্ন ড্রপলেট। সারা ওয়ার্ল্ড এখন এই এয়ারবর্ন ট্রান্সমিশন নিয়ে খুব একটা বিতশ্রী অবস্থায় আছে, তাই তো? আমাদের এটা একটু জানা দরকার। আর ডেন্টাল ফার্মাকোলজিতে এই জিনিসটা আমরা জানাচ্ছি আপনাকে যে হোয়াট ইজ এয়ারবর্ন ট্রান্সমিশন। Airborne transmission is spreading infection in which airborne droplets nuclei are inhaled by susceptible host। তারপরে আসেন ক্রস কন্টামিনেশন। ক্রস কন্টামিনেশন কি? Passage of microorganism from one person or inanimate object to another। দেখেন ক্রস কন্টামিনেশন, আমি এজ এ ডক্টর হিসেবে আমার পেশেন্টের কাছে চলে যেতে পারে, আমার শরীরের রোগ ওর শরীরে চলে যেতে পারে, অথবা এক এমন কোন এনিমেন্ট অবজেক্ট, যেমন আমরা যখন ছুরি অথবা ইনজেকশনের নিডল, হ্যাঁ, আমাকে পুশ করলো, করার পরে ওই ইনজেকশনের নিডলটা আরেকজনকে পুশ করা হলো কোনো কারণে, বা ভুলে বলুন বা আমার ল্যাকিংসে বলুন, আমরা ওকে ইনফিউশন করলাম, তখন দেখা যাবে যে আমার শরীরের ডিজিজ, কিছু ব্লাড বর্ন ডিজিজ, কিছু কন্টামিনেটেড ডিজিজ, দেখা যাচ্ছে একটা হেলদি পারসন বা হেলদি পেশেন্ট অথবা হেলদি প্রফেশনালের কাছে ট্রান্সমিশন হলো। এই যে একটা সাবজেক্ট একটা পার্সন টু আরেকটা পার্সন, অথবা এই যে তোমার ডিজিজ ট্রান্সমিশন, সেটাকে বলে ক্রস কন্টামিনেশন। এখন আসেন ক্রস ইনফেকশন। দেখেন ক্রস কন্টামিনেশন এন্ড ক্রস ইনফেকশনে কিন্তু ডিফারেন্স আছে। ক্রস ইনফেকশনটা কি? প্যাসেজ অফ মাইক্রোঅর্গানিজম ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার। কোন একটা ব্যাকটেরিয়া, যেমন আমরা এই কি বলে মাছি, মাছি কিছু রোগ জীবাণু বহন করে, যেটা একটা পার্সনের দেখা যাচ্ছে যে এক জায়গা থেকে সে নিয়ে আরেক জায়গায় বসে, সে একটা মাইক্রো অর্গানিজম ক্যারি করে। তো এটা হচ্ছে প্যাসেজ অফ মাইক্রোঅর্গানিজম ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। এখন আসেন যে ডাইরেক্ট কন্টাক্ট ট্রান্সমিশন। ডাইরেক্ট কন্টাক্ট ট্রান্সমিশনটা কি? ফিজিক্যাল ট্রান্সফার অফ মাইক্রোঅর্গানিজম between a susceptible host and uh, an infected or colonized person। এখন একটা ডাইরেক্ট কন্টামিনেশন, ডাইরেক্ট কন্টামিনেশন যেমন আমরা সেক্সুয়াল ট্রান্সমিশন ডিজিজ গুলো আমরা বলতে পারি, যেমন এইডস বা সিফিলিস, গনোরিয়া, এই ধরনের যে ডিজিজ গুলো হয় ডাইরেক্ট কন্টামিনেশনের জন্য, এটা হচ্ছে ডাইরেক্ট কন্টাক্ট ট্রান্সমিশন, যেটা পার্সন টু পার্সন কাছে আসার জন্য হয়। তারপর হচ্ছে হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন। হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড ইনফেকশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য, কারণ আমরা জানি আমরা হেলথ কেয়ার ইনফেকশন, আমরা হেলথ কেয়ার অ্যাসোসিয়েট any infection associated with a medical or surgical intervention, বুঝেন, any infection associated with medical or surgical intervention, বা কোনো আমার ইনফেকশন যেটা সার্জিক্যাল মেডিকেল ইন্টারভেনশনের জন্য হয়, the term healthcare associated replace এখন যেটাকে আমরা বলি নজোকোমিনাল ইনফেকশন বলি, এটা আমরা হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড, এটাকে রিপ্লেস করা হয়েছে নজোকোমিনাল ইনফেকশন হিসেবে, which is limited to adverse infection outcome occurring hospital।
যেটা হসপিটাল থেকে আমার ইনফেকশন হয়। যেমন এখন অনেকগুলা ডাক্তার হেলথ কেয়ার অ্যাসোসিয়েটেড নজোকমিনাল ইনফেকশন হচ্ছে করোনা থেকে, কারণ হচ্ছে কোত্থেকে হচ্ছে, হসপিটাল থেকে হচ্ছে। তারপর হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন, এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার শুনবেন। infection caused by normally non-pathogenic microorganism in a host which resistance has been decreased or compromised. Opportunistic infection যেমন এটাকে আমরা সেকেন্ডারি ইনফেকশনও বলি, কোনো কারণে, যেমন এসএলই সিস্টেমিক কোনো ডিজিজ, এসএলই সিস্টেমিক লুপাস ইরিথেমাটোস বা ইমিউনো কম্প্রোমাইজ ডিজিজ, সরি, যেখানে আমার একটা পেশেন্ট অথবা একটা পার্সন তার ইমিউনোলজিক্যাল যে তার প্রিভেন্টিভ ক্যাপাবিলিটি আছে সেটা কোনো কারণে কমে যায়। কমে যাওয়ার ফলে আমাদের বডিতে কিছু নন প্যাথোলজিক্যাল ব্যাকটেরিয়া, মাইক্রোঅর্গানিজম এমনিতেই থাকে, যেটা আমাদের, যেমন মুখে অনেক ব্যাকটেরিয়া থাকে যেগুলোর আসলে কোনো কি বলে কোনো প্যাথোজেনিক করে না আর কি, ওরা থাকে আমাদের উপকারী ব্যাকটেরিয়া হিসেবে কাজ করে। যেমন দধিতে আমরা যে ফার্মেন্টেশন করি, একটা দইতে বা দুধে যে ফার্মেন্টেশন করি, এখানেও কিন্তু ব্যাকটেরিয়া থাকে, ঠিক আছে? ওরা আমাদের উপকারী ব্যাকটেরিয়া, যেটা আমাদের ইন্টেস্টাইনে আমাদের হজমেতে সাহায্য করে, বা মুখে আমাকে আমার যে হজমেতে আমাকে সে সাহায্য করে। তাহলে ব্যাপারটা হচ্ছে কিছু ব্যাকটেরিয়া আমার বডিতে থাকে যারা বেচারা টাইপের, যারা কখনো নন প্যাথোজেনিক কোনো কন্ডিশনে করে না। কিন্তু আমি কোনো পার্সন যদি সে দুর্বল হয়ে যায়, ব্যাকটেরিয়া থেকেই দুর্বল হয়ে যায়, তখন ওই ব্যাকটেরিয়াটাই আবার ওকে পেয়ে বসে। তো এই জিনিসটাকে বলে হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন। এখন আসো, যেহেতু আমাদের এত কথা আমরা বললাম, তাহলে আমাদের একটা স্ট্যান্ডার্ড প্রিকশন আমাদের দরকার, যে ইনফেকশন যাতে না হয়, ক্রস কন্টামিনেশন যাতে না হয়, নজোকমিনাল ইনফেকশন যাতে না হয়, অপরচুনিস্টিক ইনফেকশন যাতে না হয়। তাহলে আমার কি হলো, যে আমার একটা কনসেপ্ট থাকতে হবে, কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড প্রিকশনস। স্ট্যান্ডার্ড প্রিকশন কি, আমাদের কোন কনসেপ্টে আমরা এটা বলি, সেটা হচ্ছে all blood and body fluids that may be may be contaminated with blood should be treated as infectious disease patients with bloodborne infection can be asymptomatic or unaware they are infected. তার মানে হচ্ছে আমাকে প্রত্যেকটা পার্সনকে ধরে নিতে হবে তার ব্লাডবর্ন ডিজিজ আছে, সেই হিসেবে ধরে আমাকে সব কাজ করতে হবে যাতে তার কোনো ব্লাড বর্ন ইনফেকশন কোনো মতেই, সে আইদার সে অ্যাসিম্পটোমেটিক, সে জানে না, অথবা তার কোনো ডিজিজের কোনো প্রকোপ নাই, হ্যাঁ, তবুও আমাকে সেভাবে মেনটেন করতে হবে যাতে আমার কন্টামিনেশন, ক্রস কন্টামিনেশন না হয়। এটাই হচ্ছে আমার কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড প্রিকশন। যেমন আমরা এখন বলি যে অ্যাসিম্পটোমেটিক কোভিড-19 বলি, সার্স কোভ-19 পেশেন্ট, যে 60 to 80% পেশেন্ট হচ্ছে অ্যাসিম্পটোমেটিক। তার মানে অ্যাসিম্পটোমেটিক হলেও তো সে ডিজিজ করে না, করে কিনা? জি স্যার। হ্যাঁ, যে স্যার কোনো সাউন্ড নাই, কি ঘুমাচ্ছে মনে হয়? না স্যার, মিউট করা তো আনমিউট করতে একটু টাইম লাগে স্যার। টাইম লাগে, আচ্ছা। তাহলে ব্যাপারটা আমরা যদি এখন প্র্যাকটিক্যাল বেস ধরি, যে আমি ওই 60% পিপল, সে করোনা ইনফেক্টেড কিন্তু এসিম্পটোমেটিক, কিন্তু সে কিন্তু ডিজিজ করতে পারে আরেকজনকে, এবং হ্যাঁ যার স্যার পারে। হ্যাঁ, যার রেসিস্ট্যান্ট ক্যাপাবিলিটি কম, সে কিন্তু, সে যে এরকম অ্যাসিম্পটোমেটিক ছিল সে কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকবে না, দেখা যাবে একটা সিভিয়ার আকার ধারণ করছে। তাহলে আমার কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড প্রিকশন যদি আমি হিসাবে ধরি, এটা দিয়ে আমি বুঝাচ্ছি ব্লাড বর্নের জন্য, বুঝতে সুবিধা, যেহেতু এটা এখন রিসেন্টলি চলছে। তাহলে আমি এটা ধরে নিতে পারি যে প্রত্যেকটা, আমরা কেন মাস্ক পরি সব, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিকশন। যে কে আমার করোনা অ্যাসিম্পটোমেটিক আমি জানি না, কিন্তু আমি এফেক্টেড হতে চাচ্ছি না, বা আমার ক্রস ট্রান্সমিশন বন্ধ করতে চাচ্ছি। এইটাই হচ্ছে কনসেপ্ট অফ
স্ট্যান্ডার্ড প্রিকশন, আমি যে মাস্ক পরলাম, আমি ডিজিজ না, আমি হেলদি পারসন, অথবা আমি ডিজিজ, অথবা আমি অ্যাসিম্পটোমেটিক, কিন্তু আমি মাস্ক পরতেছি। এখানে হচ্ছে, এটাই হচ্ছে কনসেপ্ট অফ স্ট্যান্ডার্ড প্রিকশন। বুঝাতে পারছি? হ্যাঁ স্যার, বুঝছি। একদম ক্লিয়ার, ক্লিয়ার হয়েছে কিনা, না খালি বুঝছো? স্যার ক্লিয়ার স্যার। ওকে। এটা আমি এটা ভিডিও আপাতত, তোমরা জানি না এটাতে কিছু আছে কিনা, এই ভিডিওটা এনজয় করো। আমি বিভিন্ন জায়গায়, আমি বিভিন্ন সময় ইন্টারন্যাশনালি কিছু বক্তৃতা দেই। একটা স্টেজ প্রোগ্রাম আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু মানে কনসেন্ট্রেশন, একটু পড়াশোনার বাইরে যাওয়া আর কি। হ্যাঁ, আসলে এটা হচ্ছে তোমার আমার প্যাশন বলতে পারো। আহ, মাশাআল্লাহ স্যার, সুন্দর হ্যাঁ, স্যার। এটা, হ্যাঁ, আমি এই কাজগুলো করে বেড়াই আর কি, সারা দেশেই করে বেড়াই, বাইরেও করে বেড়াই। যদিও তোমাদের সামনে সরাসরি কোনো না কোনো সময় দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, যাই হোক, তবুও তোমাদেরকে একটু নিজের ডোলটা নিজে না পিটানোর লোকটা সামাল দিতে পারলাম না আর কি। আচ্ছা, যাই হোক, বা তোমাদের কনসেন্ট্রেশন পড়াশোনার বাইরে একটু যাওয়া উচিত তো, সব তো পড়াশোনা করা ঠিক না, না? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আসো যে আমাদের রিপ্রেজেন্টেটিভ ইনফেকশনস, ইনফেকশাস ডিজিজ, রিস্ক ইন ডেন্টিস্ট্রি। কি কি ডিজিজ গুলো আমার রিস্কি আমার ডেন্টিস্ট্রির জন্য? ইনফেকশাস ডিজিজ, কারণ আমরা তো এতক্ষণ ইনফেকশন নিয়ে পড়তেছি না। তাহলে কি জি কি স্যার। ডিজিজ আমাকে জানতে হবে, কোন কোন ব্যাকটেরিয়াটা আমার জন্য ঝামেলা, কোন কোন ভাইরাস আমার জন্য ঝামেলা, কোন কোন ফাঙ্গাল আমার জন্য ঝামেলা, এই জিনিসগুলো আমি জানলাম। তাহলে আমার ইনফেকশাস করে ব্যাকটেরিয়াল যদি আমি ধরি, কি কি ব্যাকটেরিয়া? স্টেফাইলোকক্কাস, স্টেফাইলোকক্কাল ইনফেকশন, টিউবারকুলোসিস, স্ট্রেপ্টোকক্কাল ইনফেকশন, নিউমোকক্কাল ইনফেকশন, এন্ড ল্যানজিওনেলোসিস। আচ্ছা, ভাইরাল আসো ইনফ্লুয়েঞ্জা। যেমন দেখো, ইনফ্লুয়েঞ্জার ভিতরে এখন কিন্তু অলরেডি সার্স কোভ 19 বা সার্স 2 আমরা যেটাই বলি, এটা চলে আসতেছে। ইনফ্লুয়েঞ্জা, কমন কোল্ড, এগুলো আমার রিস্কি আমার ডেন্টিস্টির জন্য। কারণ আমরা সবাই তো, আমার ক্লাসে এখন যারা সবাই আছে 29 জনের মতো, সবাই আমরা ডেন্টিস্ট হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ভালো ডেন্টিস্ট হওয়ার তৌফিক দেয়, আমরা এক্সাম্পলারি ডেন্টিস্ট যাতে বাংলাদেশে হইতে পারি, বা সারা ওয়ার্ল্ডে আমরা যাতে হইতে পারি। আর সেটা আমরা যেখানেই থাকি, যাতে আমরা ওয়ার্ল্ডের প্রতিনিধিত্ব করতে পারি, বিশ্বের প্রতিনিধিত্ব ডেন্টিস্ট্রি করতে পারি। তা আমাদের এই জিনিসগুলো আমাদের জানা দরকার। আহ, কারণ হচ্ছে, আহ, আমি তোমাদেরকে এর আগে যে ভিডিওটা মানে দেখালাম আর কি, সেখানে আসলে আমি শুধু বাংলাদেশি ডেন্টিস্ট হতে চাই না। ডেন্টিস্ট আমি প্রাউড ফিল করি, ডেফিনেটলি আমি প্রাউড ফিল করি। আমি শুধু বাংলাদেশের ডেন্টাল সার্জন হই আমি সেটা চাই না, বরং আমি সারা ওয়ার্ল্ডের ডেন্টিস্ট্রি প্রতিনিধিত্ব করতে চাই, বা সারা ওয়ার্ল্ডের ডেন্টিস্ট প্রতিনিধির সাথে আমি যারা প্রতিনিধিত্ব করে ওদের কাতারে থাকতে চাই। আমি বাংলাদেশে থাকি, তাতে কি হয়েছে? আমি
চিটং থাকি তাতে কি হয়েছে, আমি ঢাকা না থাকি তাতে কি হয়েছে? কিন্তু আমি প্রতিনিধিত্ব করতে চাই এবং আমি করেছি বিভিন্ন সময়। আমার বিভিন্ন রিসার্চ আমার ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হয়েছে এবং আমার অনেক দেখা ইন্টারন্যাশনালি রেফারেন্স হিসেবে ইউজ হয়েছে আমার রিসার্চ গুলা। তা এখানে আমার ডেন্টিস্ট্রির প্রতিনিধিত্ব আমি করছি, আমি যতটুকু পারি, আমার যতটুকু সম্ভব হয়। সেখানে আমার চিন্তা চেতনাগুলো আমি কখনো আমাদের চিন্তা চেতনা আমরা কখনো এই একটা গণ্ডির ভিতরে রাখবো না। আসলে ডেন্টিস্ট নট অনলি আইসোলেশন ইন এ ট্রুথ বাট অলসো হোল ওয়ার্ল্ড কেন বলি, ট্রুথের বাইরে হোল ওয়ার্ল্ড কেন বলি, আমি একটা মানুষ তোমরা যখন আস্তে আস্তে বড় হবা, বিভিন্ন সেকেন্ড ইয়ারে আসছো, এখন সেকেন্ড পার্টে আসছো, থার্ড পার্ট উঠবা, ফোর্থ পার্ট উঠবা, ফিফথ পার্ট উঠবা, বা পজিশনে যাবা, তখন বয়স হওয়ার সাথে সাথে দেখবে যে একটা দাঁত শুধু দাঁত না, একটা টুথের সাথে একটা পেশেন্টের ইমোশনাল আছে, একটা পেশেন্টের নিউরোজেনিক ইনভলভমেন্ট আছে, কার্ডিওজেনিক ইনভলভমেন্ট আছে, লাংস ইনভলভমেন্ট আছে, পার্ট অফ দ্য বডি। এখন পার্ট অফ দ্য বডির একটা কথা থাকতে পারে, আরেকটা জিনিস যখন আমি পার্ট অফ দ্য ইমোশন ধরি, একটা মানুষের ইমোশন তো সারা ওয়ার্ল্ড ব্যাপী। কারণ হচ্ছে যে ইমোশন, যেমন তোমরা যে তোমাদের মাথায় কি ঘুরতেছে, তোমরা কত কিছু চিন্তা করতেছো পার সেকেন্ডে। তুমি, আমি যখন তোমাকে ইন্টারন্যাশনাল বলি, তুমি হয়তো আমেরিকান চিন্তা করতেছো যে আমেরিকাটা এমন। হ্যাঁ, একটা ফুলের কথা যখন চিন্তা করি, জাপানি ফুলের কথা চিন্তা করি, তোমার যার মানে কানাডার পরিবেশের কথা চিন্তা করি, তোমরা হয়তো ওই ধরনের চিন্তা করতেছো। তোমরা সেকেন্ডে ওই 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 জায়গায় ট্রাভেল করতেছো ইমোশন। তার মানে একটা ইমোশন যখন ট্যুর যখন একটা ইমোশনাল ইনভলভমেন্ট হয়, তার মানে তুমি তখন ট্রাভেল করাচ্ছ একটা পেশেন্টকে পুরা ওয়ার্ল্ড। আর যখন সে হাসির ব্যাপার আসে, স্মাইলের ব্যাপার আসে, কসমেটিক ডেন্টিস্ট্রির ব্যাপার আসে, তখন তো অন্যরকম ব্যাপার। মেয়ের বিয়ে হয় না কারণ তার দাঁত উঁচু, দাঁত আঁকা বাঁকা, এই সেই, এই ঝামেলা ওই ঝামেলা। হাসি সুন্দর নাই, নায়ক হতে পারতেছে না, সুন্দরের প্রতিযোগিতা সুন্দর হতে পারতেছে না। হ্যাঁ, ঐশ্বরিয়া রায় সুন্দরী হলো কেন? এর আগে সে কতবার জানি তোমার ডেন্টাল সার্জনের কাছে যাইতে হয়েছে তার হাসি সুন্দর করার জন্য। তারপরে এখন ওই যে বিরাট কোহলির ওয়াইফ, কি জানি ওর নাম, সে অনেকবার লিপ সার্জারি করছে। স্মাইল জাস্ট ইট ইজ এ পার্ট অফ কসমেটিক ডেন্টিস্ট্রি। তো সুতরাং তোমাকে ভ্রমণ করতে হয়, মানে অ্যাজ এ ডেন্টিস্ট তুমি তুমি প্রতিনিধিত্ব করো সারা ওয়ার্ল্ডের, রাদার দেন ইউ চেম্বার ইউর পেশেন্ট। তাই সেজন্য এই জিনিসগুলো আমাদেরকে এরকম ভাবে আমাদের এই জিনিসগুলো জানা লাগবে যে যখন আমি ব্যাকটেরিয়াল এবং ভাইরাল এবং ফাঙ্গাল, আমি এগুলো তো আসলে লিমিটেশন না যে আমার ফাঙ্গাল শুধু মুখে আছে, তা তো না, ফাঙ্গাল আমার পুরো শরীরে হইতে পারে। ভাইরাল যেমন এই মাসে একটা জার্নালে আমি একটা লেখা দিচ্ছি, আমি আবার লেখালেখি করার অভ্যাস আছে। ওখানে দেখা গেছে যে রিসার্চে প্রমাণ করলো যে তোমার করোনা ভাইরাস কোথায় হয়। করোনা ভাইরাস কি ডাইরেক্ট ডাইরেক্ট ইনহেল করে একটা পার্সন, নাকি তার সে কোথাও হয়? দেখা গেছে যে রিসার্চে যে করোনা ভাইরাস সে প্রথম বাইন্ডিং করে নেজালে। নেজালে আমাদের আল্লাহ তালা অনেকগুলো টিস্যু দিয়ে দিছে, যেটা আমাদেরকে অনেক পলিউশন থেকে রক্ষা করে, সিলেটেড সেল বলি আমরা, ওখানে বাইন্ডিং করে। তারপরে সে লাংসে কিভাবে যায়, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে কিভাবে যায়, দেখা যাচ্ছে যে ওরোফেশিয়াল রিজন দিয়ে যায়। তার মানে মুখ এবং নাকের একটা বিশাল সম্পর্ক আছে সেখানে। তোমাকে শুধু, তুমি ডেন্টিস্ট, তুমি শুধু দাঁত নিয়ে চিন্তা করবা এবং এত ছোট হীনমান্যতা ভোগার কোনো কারণ নাই, এবং তোমাকে ওই প্রতিনিধিত্ব করা লট অফ স্কোপ আছে। যাই হোক, এটা শুধু আমার মানে আমরা শুধু একটা জিনিসে সীমাবদ্ধ থাকি, এই জন্য আমাদের প্রবলেম। তো যেমন স্যার আমি অ্যাজ এ ডেন্টাল সার্জন আমি স্যার একটা রিসার্চ করেছি। হ্যাঁ, শিওর। স্যার লিপ অগমেন্টেশন এন্ড রাইনোপ্লাস্টি এইসব কি ডেন্টিস্ট্রির আন্ডারে অথবা ডেন্টিস্ট্রি হ্যাঁ, এসব করে? লিপের ব্যাপারটা ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল দেখেন অবশ্যই ডেন্টিস্ট্রির আন্ডারে। কারণ এই যে ক্ল্যাপ লিপ প্যালেট বা ওখানে ক্ল্যাপ লিপ প্যালেটের যে ম্যানেজমেন্ট, ওখানে প্রস্থেটিক্স কাজ করে কিছু, ওরাল এন্ড ম্যাক্সিলোফেশিয়াল কাজ করে কিছু। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। তারপরে আসো আছে, যাই হোক আমি হারাই যাচ্ছি আবার আরেক জায়গা থেকে আরেক জায়গায়। বাই ডেন্টিস্ট্রি দিয়ে সারা ওয়ার্ল্ড ট্যুর করা যাবে, কোনো সমস্যা নেই। তো
ভাইরাল ইনফেকশনে ইনফ্লুয়েঞ্জা, আমি কমন কোল্ড বললাম, রিকারেন্ট হার্পেটিক লিশন বললাম, রেবুলা বললাম, হেপাটাইটিস বি আমরা জানি, হেপাটাইটিস সি, কারণ আমাদের চেম্বারে কোনো হেপাটাইটিস পেশেন্ট আসলে তার জন্য আমি কি প্রিকশন নেব, ডেল্টা হেপাটাইটিস, ইনফেকশাস মনোনিউক্লিয়াসিস, হ্যান্ড ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, তারপরে হচ্ছে হারপেনজিয়া, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, দ্যাট মিনস এইডস, ফাঙ্গাল ইনফেকশন, ডার্মাটোমাইকোসিস, ক্যান্ডিডিওসিস, আমাদের মুখে অনেক বেশি হয় ক্যান্ডিডিওসিস। তারপর হচ্ছে মিসেলানাস, যেমন ইনফেকশন অফ ফিঙ্গার, হ্যান্ড, আই ফর্ম, ডেন্টাল প্লাক অ্যান্ড ক্যালকুলাস। দেখো, ফিঙ্গারে ইনফেকশন হয়, হাতে ইনফেকশন হয়, চোখে ইনফেকশন হয়, কোত্থেকে? ডেন্টাল থেকে, ডেন্টাল প্লাক অ্যান্ড ক্যালকুলাস। তার মানে ব্যাপারগুলো কিন্তু ইন্টারেস্টিং। এখন আসো তাহলে আমার ইনফেকশন ট্রান্সমিশন কিভাবে হয়। দ্য জেনারেল রুটস, এটা ইম্পর্টেন্ট, দ্য জেনারেল রুটস অফ ট্রান্সমিশন অফ মাইক্রোবিয়াল এজেন্ট ইন ডেন্টাল মেডিসিন are as follows: direct contact with infectious lesion or infected saliva or blood, কারণ ডেন্টালে আমরা স্যালাইভা নিয়ে কাজ করি, তো সুতরাং আমাদের স্যালাইভা থেকে ইনফেকশাস এজেন্ট গুলো যায়, আমাদের কন্টামিনেশন হতে পারে, আমাদের নেজোকমিনাল ইনফেকশন হতে পারে। তারপর ইনডাইরেক্ট কন্ট্যাক্ট, ইনডাইরেক্ট কন্ট্যাক্টে কি, সেটা হচ্ছে ভায়া ট্রান্সফার অফ মাইক্রো অর্গানিজম ফ্রম এ কন্টামিনেটেড ইন্টারমিডিয়েট অবজেক্ট, বিভিন্ন ইনস্ট্রুমেন্টকে আমার হইতে পারে। তারপরে হচ্ছে স্পেটার অফ ব্লাড, saliva or nasopharyngeal secretion directly onto broken or intact skin or mucosa. Aerosolizations, the airborne transmission of microorganism. এখন এটা হচ্ছে aerosolization, হচ্ছে এখন সবচেয়ে বেশি হট টপিকস ইন দ্য ওয়ার্ল্ড। এখনকার সমসাময়িকের সাথে দেখো, লেকচারটা কিন্তু গত বছর দেওয়া, ঠিক আছে? জি স্যার। কিন্তু দেখো সবকিছু আছে। এই জিনিসগুলো যখন তোমরা জানবা, তখন না তোমরা একটা ডাক্তার হয়ে উঠবা, ধাপে 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 তোমরা লিডার হবা। কিসের লিডার? মানে রাজনৈতিক লিডার না, প্রফেশনাল লিডারিজম ডেভেলপ করবা। ওকে, এখন আসো রিপ্রেজেন্টেটিভ এয়ারবর্ন অর ড্রপলেট মাইক্রোবিয়াল ইনফেকশন। আবার সেই কথা, আমি এই জিনিসগুলো আসলে এখন অনেক বেশি হয় তো। আচ্ছা, যাই হোক, নিউমোনিক প্লাক, টিউবারকুলোসিস, ইনফ্লুয়েঞ্জা, লেনজিওলেনোসিস, কমন কোল্ড, সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম। দেখো, আমি কিন্তু এই জিনিসটা গত বছর আমি পড়াইছি যে সিভিয়ার সার্স, করোনা ভাইরাস, ক্যান ইউ ইমাজিন? আমি এখন ইমাজিন করতে পারতেছি না যে আমি গত বছর এটা পড়াছিলাম। তাইলে আমি যে কথাটা বললাম যে আমি এই নলেজটা যদি আমি গত বছর আমার স্টুডেন্টরা বা আমি জানতাম বা আমরা জানতাম, তাহলে তো আমরা অনেক বেশি সাবধান হইতে পারতাম, তাই না? বা আমাদের হেলথ কেয়ার যে অ্যারেঞ্জমেন্ট, আমরা এটা এত হেফাজত হতো না, তাই তো? বুঝি নাই স্যার, বুঝি নাই স্যার। এই যেমন রিপ্রেজেন্টেটিভ এয়ারবর্ন ড্রপলেট, আমি এখানে দেখো, এখানে একটা আমার অ্যারো যাচ্ছে, সিভিয়ার অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোম, অ্যারোসোলাইজড ড্রপলেট আর ডাইরেক্ট কন্টাক্ট, একটা লেখা আছে এখানে। তো আমি এই লেকচারটা দিছি ঠিক তোমাদের সিনিয়র ব্যাচের 1 বছর আগে। এটা আমার 1 বছর আগে স্লাইড। যদি তুমি 1 বছর ধরো, করোনা ভাইরাস স্টার্ট হয় নাই কিন্তু, কারণ এই সার্স অ্যাকুইট রেসপিরেটরি সিনড্রোমটা শুরু হয়েছে 2004-05-এ।
তারপর 2013 মার্চ, তারপর 19-এ SARS-CoV-19। এটা কিন্তু অনেক আগ থেকে আছে। জি স্যার। আমার যে কথাটা আমি বলতেছি যে এই যে জিনিসটা এখন তোমরা জানছো বা আমার আগের ইয়ারের স্টুডেন্টরা জানছে, ওরা ইন ফিউচারে যখন লিডার হবে তখন সারাও, যদি তারা বাংলাদেশের কোনো লিডারশিপে যায়, প্রফেশনাল লিডারশিপে যায়, তাহলে ওই দেশের হেলথ যে অ্যারেঞ্জমেন্ট সেটা অনেক ভালো হবে, এটা বলতে চাইতেছি। জি স্যার। কারণ ওরা আগেই জানে যে এটা অ্যারোসোলারিস ড্রপলেট হয়, কিভাবে প্রিভেন্ট করতে হয়, কিভাবে না করতে হয়। কিন্তু না জানলে তুমি আরেক দেশের দিকে তাকায় থাকবা, ওরা মাস্ক পরলে তুমি মাস্ক পরবা, ওরা না পরলে তোমরা পরবা না, মানে নিজস্বতা কিছু থাকবে না জ্ঞানের ব্যাপারে। কথা বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝছি। এই কথাটাই বললাম। এখন আসো যে আমার প্রোটেকশন, যে এই যে ডিজিজ গুলা নিলাম আমি, এতগুলা কথা আমি বললাম, এখন আমার পার্সোনাল প্রোটেকশন তো লাগবে। আমি পার্সোনাল প্রোটেকশন কিভাবে নেব? In dental setting, as a dental surgeon, work practice control related to manner in which a task is performed and advising the use of safer work practice designed to minimize the risks of disease transmission. আমি ডিজিজ ট্রান্সমিশন যাতে ব্লক করে আমি সেভাবে করব। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, দেখো এই ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলটা এখানে বোঝাচ্ছে যে অ্যারোসোলাইজ, তোমার যে কি বলে তৈরি হয় অ্যারোসল। আমি এটা তোমরা মনে রাখো, তোমরা যখন কলেজে আসবা, ঠিক আছে, যখন জি স্যার। কলেজে শারীরিকভাবে উপস্থিত হবা, আমাকে মনে করায় দিবা একটা ডেন্টাল সেটআপে অ্যারোসল কিভাবে ক্রিয়েট হয়। এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো জি স্যার। প্র্যাকটিক্যালি। জি এটা স্যার। খেয়াল রাখো, তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট আছে কিন্তু, জানো? আচ্ছা যাই হোক ভাই, টাইম রান আউট হয়ে যাবে। আমার মনে হয় রান আউট হলে তোমরাও রান আউট, আমিও রান আউট। পরের ক্লাসে আমরা পড়াবো এই জিনিসগুলা বিস্তারিত, আমি চেষ্টা করবো যে পড়ানোর জন্য, ঠিক আছে? আজকে আর এখানে আমি ক্লাস শেষ করি। আনসারুল্লাহ, হ্যালো হ্যালো, স্যার শোনা যাচ্ছে? আমার পার্সেন্টেজটা তুমি দিয়ে দাও, ঠিক আছে? কারণ আমার এই পার্সোনাল প্রোটেকশনটা একটা ইন্ডিভিজুয়াল ক্লাসে পড়াইতে হবে, কারণ আমি মাঝখানে ঢুকে এই জিনিসটা করাইতে চাচ্ছি না। হ্যাঁ, অথবা চাইলে করাই দিতে পারি, কারণ আমার 2টা স্লাইড আছে। আচ্ছা করাই ফেলি, বাদ দাও, আমার 10 মিনিট যাওয়ার আগে তুমি পার্সেন্টেজটা একটু নিয়ে নাও ভাই। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল কি? ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল হচ্ছে এরকম যে তুমি একটা এনভায়রনমেন্টে কাজ করো, তোমার চেম্বারটা এসি রুম করা, কম্প্যাক্ট জোন করা। কম্প্যাক্ট জোনে আমি অ্যারোসোলাইজ, মানে তুমি কাজ করো, এখানে অ্যারোসল তৈরি হয়। মানে অ্যারোসল মানে কি? একটা ফ্লুইড জিনিস থাকে যেটা বাতাসে ড্রপলেট ভাসে। টাইপের স্যার। ড্রপলেট তো পড়ে যায়, ড্রপলেট। অ্যারোসল হচ্ছে বাতাসে ভাসে। এরকম অনেক এয়ারবর্ন এখানে আছে, মাইক্রোঅর্গানিজম আছে, যারা ওই তুমি যে মুখে কাজ করছো ওই ব্যাকটেরিয়া গুলা বাতাসে ভাসে। তুমি পেশেন্ট বিদায় করছো, চলে গেছে, তারপরেও তোমার একটা তুমি বদ্ধ পরিবেশে কাজ করতেছো, তার কিন্তু পরিবেশে এটা টিকে থাকছে। তুমি যদি এই রিসেন্ট রেজাল্টটা দেখো যে আইসিইউতে ডাক্তাররা সবচেয়ে বেশি ইনফেক্টেড হচ্ছে, আইসিইউ ডাক্তাররা, এবং সবচেয়ে বেশি মারা গেছে কিন্তু আইসিইউ রিসার্চরা। কেন? কারণ এই আইসিইউ গুলার, বাংলাদেশে আইসিইউ গুলার একটারও ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল নাই। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল কি? তুমি এখন বলতে পারো যে স্যার আসলে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল কি? ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল হচ্ছে তোমার ভিতরে যে নেগেটিভ এয়ার প্রেসার তৈরি করা। মানে তোমার এখানে যে এয়ারটা আছে, তোমাকে এসি তো একটা বাতাস দিচ্ছে, তাই না, বাইরে থেকে টেনে? হ্যাঁ স্যার। ওকে, তার মানে বাইরে থেকে তুমি একটা ফ্রেশ এয়ার পাচ্ছ।
এখন কথা, তোমার রুমে যে বাতাসটা আছে এটাকে তো তোমাকে পাস করে দিতে হবে বাইরে, ঠিক আছে? জি স্যার। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল, যে তোমার বাতাস কোন দিক দিয়ে ঢুকবে আর তোমার এই রুমের যে বাতাসটা এটা কোন দিক দিয়ে বের হবে। তাহলে আমার বের হওয়ার যে মানে রেট, সেটা ঢুকার রেটের চেয়ে একটু বেশি হইতে হবে। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। বড় বড় 5 স্টার হোটেলে দেখবা যে বিশাল এক মেশিন চলে, বা বড় বড় ইন্ডাস্ট্রি থেকে বাইরে থেকে আওয়াজ হয় জি করে, নিচে একটা মানে ওই যে পানির পাইপের মতো এরকম একটা বড় চেম্বার থাকে যেখান দিয়ে বাতাস বের হয়। এখানে কি বের হয়? ওই ভিতরের এয়ারটা বাইর করে ফেলে, এবং ভিতরে ফ্লেম থাকে, আগুন থাকে, যে এয়ারটাকে যে ভাইরাস ব্যাকটেরিয়া আছে এগুলোকে কিল করে সে বের করে দিচ্ছে। এটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। দেখো লেখা আছে refers to items or instruments that isolate a hazard such as sharp disposable container। তারপর হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইনক্লুডিং গ্লাভস, মাস্ক, প্রোটেক্টিভ আইওয়ার, এগুলো তোমরা এখন বেশি জানো কিছু নাই। প্রোটেক্টিভ ক্লথিং, যেমন তোমার মনে করো গাউন আছে, পিপি কি বলে পিপিআই আছে, পিপিই বলে, হ্যাঁ, টু প্রিভেন্ট কন্টামিনেশন অফ দ্য ইন্ডিভিজুয়াল that delivery of, স্যার আমি করতে ওকে, আমি সবাইকে আল্লাহ হাফেজ, কারণ ঠিক আছে, হ্যালো, আল্লাহ জি হাফেজ। স্যার। আমি আসলে ওই যে স্যার ডাক দিছে, ভাইস প্রিন্সিপাল স্যার, একটু যেতে হবে, প্রিন্সিপাল স্যার রুমে যাবো, ক্লাস টাইম শেষ। সবাইকে ধন্যবাদ, নেক্সট ক্লাস আবার দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ততদিন আমার জন্য দোয়া করো। হ্যাঁ।